বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা জিনিস না বললেই নয় যে এখানে বেগম জিয়ার যে মৃত্যু, এই সময়টিতে আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন, অনেক মোহ, অনেক আশা এবং অনেক ভরসার যে স্থল রয়েছে সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে। বেগম জিয়াকে নিয়ে আমার ব্যক্তিগত যে স্মৃতি, সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে যে বিষয়টি বলা দরকার যে তিনি পরিণত বয়সে ইন্তেকাল করেছেন এবং তিনি সেই সৌভাগ্যবতী রমণী, বহু রাজনৈতিক উত্থান এবং পতনের মধ্য দিয়ে তার জীবনের পরিপূর্ণতা তিনি পৌঁছে গেছেন এবং জীবন সায়াহ্নে তিনি রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যুর শয্যায় তিনি তার প্রিয়জনকে কাছে পেয়েছেন, সন্তান, তারপরে পুত্রবধূ, নাতি নাতনি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে। এটি সাধারণত এই পর্যায়ে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের জীবনে এরকম ঘটে না এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কাঁদছে। এবং আপনারা যারা আমার এই থাম্বনেইলের ছবিটি দেখছেন, এই ছবিটি মূলত ইন্টারনেটে ভাসছে। ছবির যে গাম্ভীর্যতা, ছবির যে হৃদ্যতা এবং সেই ছবির যে মোহময়তা, এই মোহময়তার কারণে যে কোনো মানুষই তার সম্পর্কে যাকে বলা হয় শোকাতুর হবেন এই ছবি দেখার সঙ্গে সঙ্গে। এর কারণ হলো এই বাংলার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে। তারপর তিনি সেনাপ্রধানের স্ত্রী, তারপর তিনি যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি, বিরোধী দলীয় নেত্রী, নিজে তিনবার প্রধানমন্ত্রী। এরপর গত 15টি বছর ধরে শেখ হাসিনার জমানাতে, না ঠিক শেখ হাসিনার জমানা নয়, 2006 থেকে 111 এবং শেখ হাসিনার জমানা থেকে তিনি যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, যেটাকে মজলুম জননেত্রী বলা যেতে পারে, তো তার এই জুলুম এবং অত্যাচার দেশের আপামর জনসাধারণের মনে বিষাদ সৃষ্টি করেছে। মানুষের সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন এবং তিনি এমনি ব্যক্তিগত জীবনে খুব স্বল্পভাষী, অনাহত কোনো কথাবার্তা তিনি বলেন না বা বলেননি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, তারপর অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি কখনোই তার প্রতিক্রিয়া দেখাননি। তার চলনে বলনে এক ধরনের রাজসিকতা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য এবং সৌষ্ঠব দিয়েছিলেন, সেই সৌন্দর্য এবং সৌষ্ঠবের কারণে যেদিন থেকে আমরা তাকে দেখে আসছি, তার পোর্ট্রেট, তার ছবি, তার হাঁটা চলা এবং ব্যক্তিগতভাবে কাছাকাছি আমরা তাকে যখন দেখেছি, তার ব্যক্তিত্বময়তা দ্বারা, তার মাধুর্য দ্বারা, তার শালীনতা দ্বারা এবং তার আভিজাত্য দ্বারা আমরা মোহিত হয়েছি, আমরা শ্রদ্ধা পোষণ করেছি এবং বাঙালি জাতির মধ্যে এইরকম একজন মহর্ষি রমণী যে আছেন এটা আমরা অনুভব করেছি এবং তার অবর্তমানে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেই পোর্ট্রেটটি আমাদের জীবনে ভীষণ রকমভাবে থেকে যাবে। এবং আমরা যখনই বাংলাদেশের রাজনীতির কথা স্মরণ করব, বিএনপির কথা স্মরণ করব, শাসনতন্ত্রের কথা স্মরণ করব, তখন একজন ডিসেন্ট লেডি হিসাবে, একজন ডিসেন্ট মানুষ হিসাবে যদি কারো পোর্ট্রেট আমাদের সামনে আসে, সবার আগে বেগম খালেদা জিয়ার পোর্ট্রেট আমাদের সামনে আসবে। তিনি ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আপন করে তার এই যে বান্দা বা বান্দি, তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম
তাকে দান করেন। কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি তিনি এই জাতির জন্য কি করেছেন, আর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি আমার সঙ্গে তার সম্পর্ক। তিনি এই যে অসুস্থ যতদিন ছিলেন, আমার মধ্যে এক ধরনের মনোবেদনা কাজ করছিল, ভীষণ রকম মনোবেদনা কাজ করছিল। ওনার সঙ্গে আমার কখনো সরাসরি কথা হয়নি, কখনো দেখা হয়নি, কিন্তু আমি জানতাম যে তিনি আমাকে অসাধারণ এবং অস্বাভাবিক স্নেহ করতেন। আমি যে বিএনপির মনোনয়নটা পেয়েছিলাম মূলত তার আগ্রহে, আমি এটা জানতাম না। যখন আমি মনোনয়ন পেলাম তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে আপনার এই মনোনয়নে, আমরা যে আপনাকে মনোনয়ন দিতে পারলাম 2018 সনে, এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তিনি তখন জেলে ছিলেন। নির্বাচনের আগে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব জেলখানাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, তখন সম্ভবত তিনি বলেছিলেন যে রনিকে যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেয়, আপনারা চেষ্টা করবেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য। তো সেই কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা না করেই আমার মনোনয়নটি তিনি নিশ্চিত করেন। তো আমার ধারণা ছিল যে হয়তো জনাব তারেক রহমান সাহেব আমাকে পছন্দ করেছেন, বা তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন, কারণ এটা এত দ্রুত হয়েছিল যে ওই সময়টিতে এটা নিয়ে আমার আসলে খোঁজ খবর নেওয়ার মতো সময় ছিল না। তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন সাংবাদিক আছেন, জনাব সালেহ উদ্দিন। তো জনাব সালেহ উদ্দিন ছিলেন, তো থাকার কারণে তিনি কি হলেন, আমি তার কাছে শুনেছি যে আমার এই মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল সাহেবই আসলে ভূমিকা নিয়েছেন। তারেক রহমান সাহেব বরং একটু বিরক্ত হয়েছেন। এই কারণে বিরক্ত হয়েছেন যে মির্জা ফখরুল সাহেব আমাকে যে মনোনয়ন দেওয়া হবে এই ব্যাপারে রহমান সাহেবের সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনায় নাকি করেননি। এটা সালেহ সাহেব আমাকে বলেছেন পরবর্তীতে। এনিওয়ে, নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমি তারেক রহমান সাহেবের সঙ্গে একাধিক কথাবার্তা বলেছি। তার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে। কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে, কিন্তু এই বিষয়গুলি নিয়ে কখনো আলোচনা হয়নি। তা আমার সঙ্গে বেগম জিয়ার যে সম্পর্কটি, এটা কিভাবে হলো, এটা আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে বলছি। সম্ভবত 2013 সনে আমি তখন সংসদ সদস্য। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে আওয়ামী লীগের লোকজন দেখা গেল কোনো উপলক্ষ হলেই বিএনপিকে একটা গালি দিতে হবে, জিয়াউর রহমান সাহেবকে একটা গালি দিতে হবে, বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতে হবে। এটা একটা আওয়ামী লীগের স্টাইলে পরিণত হয়েছিল। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়ররা তো বটেই, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি বেগম জিয়াকে একটি গালি দেওয়া হয়, তাকে নিয়ে যদি অশ্লীল এবং অশ্রাব্য বক্তব্য দেওয়া হয় পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, তাহলে হয়তো তাদের নম্বর বৃদ্ধি পাবে এবং দলীয় প্রধান তাদেরকে পুরস্কৃত করবেন। এই জন্য আপনারা দেখবেন যে ওই পার্লামেন্টে প্রচুর আজে বাজে কথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে হয়েছে। তা আমি তখন একেবারে তরুণ সংসদ সদস্য, আমার অত অভিজ্ঞতা নেই, কোনো কিছু নেই, কিন্তু বিষয়টা আমার কাছে আসলে ভালো লাগেনি। আমি একেবারে বিএনপির সঙ্গে আমার ওইরকম রাজনৈতিক সম্পর্ক ব্যক্তি পর্যায়ে কারোর সঙ্গেই ছিল না। 2009, 10, 11, 12 সনে টকশোতে যেতাম, যারা টকশোতে আসতেন, বিশেষ করে পাপিয়া ছিলেন, নীলুফার চৌধুরী মনি, তো শামসুজ্জামান দুদু, যারা নিয়মিত আসতেন, আসাদুজ্জামান রিপন, মূলত টকশো কেন্দ্রিক যে একটা বলয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, ওখানে তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হলো এবং তার মধ্যে পাপিয়ার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়ে গেল, একেবারে বন্ধুত্ব হয়ে গেল। তো যাই হোক, তখন আমি লিখতাম, নিয়মিত লিখতাম সমস্ত পত্রিকায়, শুধু টকশোতে যেতাম না। এটা 11-12 সনের কথা বলছি। তখন বাংলাদেশের 1 নম্বর পত্রিকা এখনো আছে, বাংলাদেশ প্রতিদিন। তো বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, নয়াদিগন্তে লিখতাম। বাংলাদেশ প্রতিদিনে আমার সপ্তাহে অলমোস্ট 3টি লেখা ছাপা হতো প্রতি সপ্তাহে। একটি ধারাবাহিক লেখা লিখতাম, তারপরে সাপ্তাহিক একটা সম্পাদকীয় লিখতাম, এরপর টুকটাক আমার যে স্ট্যাটাস দিতাম সেগুলো নিয়ে লেখালেখি হতো। তো তখন বেগম জিয়াকে নিয়ে একটা কাল্পনিক লেখা আমি লিখেছিলাম, স্বপ্ন লোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি।
আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকেই লেখাটি পড়েছেন বা পড়ে থাকবেন। ওই সময়টাতে এটা খুব হইচই পড়ে গিয়েছিল। তখন বেগম জিয়ার জন্ম, বেগম জিয়ার বিয়ে জিয়াউর রহমান সাহেবের সাথে, তার বংশমর্যাদা, তার পিতা, তার মাতা, তার সৌজন্যতা, তার ড্রেস কোড, এইগুলো নিয়ে একটা কাল্পনিক সাক্ষাৎকার ছাপিয়েছিলাম। মানে অ্যাজ ইট ইজ, যে আমি বেগম জিয়ার সঙ্গে নিজের হাতে আমাকে চা বানিয়ে দিচ্ছেন, তারপর আমরা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন বিষয় নিয়ে, এবং উনি সেগুলো উত্তর দিচ্ছেন। তো এই লেখার মাধ্যমে মূলত ওনার আভিজাত্য, ওনার বৈশিষ্ট্য, ওনার সৌন্দর্য, তারপরে ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার যে কন্ট্রিবিউশন, যেটিকে অবদান, রাজনীতিতে অবদান, এই বিষয়গুলো আমি আমার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়তে। ওটা ওই সময়টাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল। বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা হাজার হাজার ওইটার ফটোকপি করে নিজেদের মধ্যে বিতরণ করেছিলেন, এবং বেগম জিয়া এই লেখাটি নিজে কয়েকবার পড়েছিলেন। তো উনি ওনার ওই সময় শিমুল বিশ্বাস ছিলেন, তো শিমুল বিশ্বাসকেও তিনি বলেছেন, শিমুল বিশ্বাস সাহেব আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন। তারপর তিনি যখন জানলেন যে পাপিয়ার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, তো পাপিয়াকে তিনি বললেন যে রনিতে খুব ভালো লেখা লিখে, তো ভালো লেখা, ওকে একদিন নিয়ে আসো না আমার কাছে, আমি দেখা করতে চাই। তো পাপিয়া বললো আমাকে, তা আমি বললাম যে দেখো, আমি একটা বিরোধী দলের এমপি, আমি যদি বেগম জিয়ার সঙ্গে দেখা করি, রাজনীতির ওই সৌজন্যতাটা এখন আসলে বাংলাদেশে নেই, এটা আসলে আমি ধারণ করতে পারবো না। তো ওই সময়টাতে আমার দেখা হয়নি তার সঙ্গে। পরবর্তীতে যখন 2014 সনের পরে বা 15 সনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, আমি স্বতন্ত্র দাঁড়ালাম। তো ওই সময়টাতে তিনি আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েছিলেন, শিমুল বিশ্বাস সাহেব, তারপরে মীর হেলাল আর ব্যারিস্টার সাইফুর রহমান, ওরা তিনজন ওখানে দাঁড়ানো ছিলেন। তো ব্যারিস্টার সাইফুর আমাকে টেলিফোন করলেন যে ম্যাডাম কথা বলবেন। তা আমি আসলে ভয় পেয়ে গেলাম এই কারণে যে তখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন, যেটা বেগম জিয়া আমাকে বলার চেষ্টা করছিলেন। আমি বললাম যে উনি কি বলতে চান। উনি বলতে চান যে আসলে রনিকে বলো যে আমি তাকে মনোনয়ন দেব, তার আসলে সিটি কর্পোরেশন নির্বাচন থেকে উইথড্র করলে বেটার, সে যদি মির্জা আব্বাসকে সমর্থন দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। তো তখন আসলে আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনটা খুব, যাকে বলা হয় সিটি কর্পোরেশন নির্বাচন, যেটা সাবেক খোকন সাহেব, যেটা হানিফ সাহেবের ছেলে, তিনি দাঁড়িয়েছিলেন, মির্জা আব্বাস দাঁড়িয়েছিলেন, আমি দাঁড়িয়েছিলাম, এখানে খুব প্রতিযোগিতামূলক হবে। কিন্তু তখন থেকে আসলে ম্যাটিকুলাস ডিজাইনে এই নির্বাচনের কারচুপির যে চিন্তা সরকার করছিল, ওটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। যাই হোক, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াইনি, কিন্তু ওনার কথার মতো আমি নির্বাচনের কোনো প্রচার এবং প্রপাগান্ডা চালাইনি। তো এভাবে ডে বাই ডে পরিস্থিতি খারাপ হতে থাকলো। 2018 সালে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলাম, কিন্তু যখন আমি পেলাম না, তখন হঠাৎ করে সেই যে সাংবাদিক সালেহ সাহেব, তিনি আমাকে টেলিফোন করলেন যে এরকম ব্যাপার, বিএনপি আপনাকে মনোনয়ন দিতে আগ্রহী, আপনি রাজি কিনা। তা আমি 2 দিন চিন্তা ভাবনা করলাম। তিনি 2-3 বার আবার টেলিফোন করলেন, আবার টেলিফোন করার পর তারপর শেষে আমি রাজি হলাম এবং মনোনয়ন পেলাম। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। জনাব মোসাদ্দেক আলী ফালু, যিনি এনটিভির মালিক, তো মোসাদ্দেক আলী ফালুর যে স্ত্রী লিটা, উনি আমার বন্ধু মানুষ, এখন আবার আমার বিআইন লিটা, ফালু সাহেবের স্ত্রী। বিআইন মানে লিটার যে ভাগ্নে, তার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি। তো সেই সুবাদে লিটার সাথে এটা খুব ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আর লিটার সাথে সম্পর্কের কারণে ফালু সাহেবের সাথেও ওরকম ভালো সম্পর্ক। তো ফালু সাহেব একদিন চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, আমি গেলাম। তিনি বললেন যে আসলে ম্যাডাম আপনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছেন বা আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন। এটা সম্ভবত 2016 সালের দিকে বা 17 সালের দিকে। তা আমি বললাম যে ভাই, আসলে এই সময়টিতে চারিদিকে গোয়েন্দা সংস্থাগুলো গিজগিজ করছে, আমাকে ফলো করে, আমি আওয়ামী লীগে আছি, কিন্তু মনে করে যে আমি আওয়ামী লীগে নেই। তো এই অবস্থাতে আসলে বেগম জিয়ার সঙ্গে দেখা করলে আমার একটা নৈতিক দুর্বলতা কাজ করবে, আমি এটা আসলে চাচ্ছি না। ফালু সাহেব বললেন যে এটা আমার ব্যাপার, আমরা এমন ভাবে আপনাকে নিয়ে যাব, গোয়েন্দা সংস্থার বাপও টের পাবে না আর কি।
তেমন আমি সেটা টের না পাক, কিন্তু আল্লাহ তো জানবেন। ২ নম্বর হলো যে আমি তো নিজের কাছে দুর্বল হয়ে থাকবো। তো এই কারণে আসলে আমার বেগম জিয়ার সঙ্গে আসলে দেখা হয়নি। গত ১৪ মাসে তিনি অনেকটা মুক্ত, তার সঙ্গে দেখা করার অনেক সুযোগ ছিল। কিন্তু আমার আসলে গত ১৪ মাসে, অর্থাৎ এই যে শেখ হাসিনার পতনের পরে ঠিক নিজের যে আগ্রহটা, এটা ভাটা পড়ে গেছে রাজনীতির ব্যাপারে। আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে বেগম জিয়া আসলে খুবই অসুস্থ। অনেকে তার সঙ্গে দেখা করছেন নিজেদের রাজনীতির নম্বর বাড়ানোর জন্য, কিন্তু আমার অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে কারোর সঙ্গে দেখা করা, কথা বলা তার জন্য ঠিক খুব কষ্টের একটা বিষয়। উনি যদি খুব প্রয়োজন মনে করতেন আমার সঙ্গে দেখা করার বিষয়ে, আগ্রহ প্রকাশ করতেন, তাহলে আমি হয়তো তখন যেতাম। কিন্তু যেহেতু তিনি আগ্রহ প্রকাশ করছেন না, এখন আমি যদি স্বপ্রণোদিত হয়ে সেখানে যাই, এটা তার জন্য কষ্ট হতে পারে। এই জন্য আমার আসলে যাওয়া হয়নি। ওনার বেশ কয়েকজন সিকিউরিটির কর্মকর্তা আছেন যারা আমার খুব ভক্ত, তারা নিয়মিত টেলিফোন করতেন, ম্যাডামের শরীর স্বাস্থ্য সম্পর্কে আমাকে জানাতেন, এবং আমি সবসময় জানতাম যে তিনি আসলে কি অবস্থাতে আছেন। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থার কারণে কি হলো, ওনার প্রতি আমার যে শ্রদ্ধা, আমার প্রতি ওনার যে স্নেহ, এটি সামনাসামনি বসে আমার অনুভব করার কখনো সুযোগ হয়নি। ওই যে স্বপ্নলোকের কল্প জেগে বেগম জিয়া রাজনীতি, যেভাবে একটা কল্পনা মিশ্রিত ভাষা দিয়ে, অনুভূতি দিয়ে, আবেগ দিয়ে আমি সেটা লিখেছিলাম, ওনার সম্পর্কে আমার ঠিক সেই যে আবেগটি সেই পর্যায়ে রয়ে গেছে। তো তিনি এরই মধ্যে বেশি অসুস্থ, হাসপাতালে গেলেন, তারপর এখন ইন্তেকাল করেছেন। এটি আমার জীবনের একটা দুঃসহ স্মৃতি হয়ে থাকবে যে আমি যার কারণে বিএনপিতে যোগদান করলাম, যার আগ্রহে বিএনপিতে আসলাম, যার বদান্যতে আনুকূল্যে বিএনপির মনোনয়ন পেলাম, তার সঙ্গে আমার কোনোদিন চাক্ষুষ সাক্ষাৎ হলো না। তো কাজেই আমি আমার জায়গা থেকে যতদিন জীবিত থাকব, ততদিন তার জন্য দোয়া করব, তার প্রতি কৃতজ্ঞ থাকব, এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। তার যে শোক সন্তপ্ত পরিবার যারা আছেন, জনাব তারেক রহমান সাহেব, অন্য যারা আছেন, কখনো যদি আমার মতো ক্ষুদ্র মানুষ আমার কোনো সাহায্য সহযোগিতা এই তার পরিবারে যারা লোকজন, তার রক্তের যারা ধারক বাহক, তাদের প্রয়োজন হয়, আমি ঠিক সেই সহযোগিতাটা করার জন্য সবসময় কায়মনো বাক্যে আমি চেষ্টা করব। আল্লাহ বেগম জিয়ার রুহের মাগফিরাত দান করুন, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার পক্ষ থেকে আপনারা যারা দেখছেন, সবার কাছে দোয়া চাচ্ছি, তার পরিবারের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে। আর আপনাদের যদি কারো তার ব্যাপারে কোনো অভাব থাকে, অভিযোগ থাকে, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে তার জন্য দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আমাদের রাজনীতি 2025 সনের ডিসেম্বর মাসে এসে যেভাবে ঘন ঘন বাক পরিবর্তন করছে, আমাদের দেশে বর্ষাকালে পদ্মা নদীতে যখন বন্যা হয়, সেই বন্যার সময় পদ্মার তীরবর্তী অঞ্চলে যে ভাঙন দেখা দেয়, যখন পদ্মা তীরের মানুষগুলোর জীবন জীবিকা সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, প্রত্যেকটি রাত বিনিদ্র কাটে, এই বুঝি তার বসত ভিটা ভেঙে পদ্মা গর্ভে বিলীন হয়ে গেল। এই যেটা আতঙ্ক আমাদের পদ্মাপাড়ের মানুষদের, যে সারাটি বছর তাড়িত করে, বর্ষার আতঙ্ক যেভাবে তাদেরকে তাড়িত করে, আর বর্ষা মৌসুমে এসে চারিদিকে যখন প্লাবিত হয়, তখন যেভাবে তারা ঠিক ওই বিপদের মধ্যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বসত ভিটে আঁকড়ে ধরে। আর যখন ভয়াল পদ্মার করাল গ্রাসে জায়গা জমি, বাড়ি ঘর, গাছপালা থেকে শুরু করে এমনকি মসজিদ মন্দির পর্যন্ত পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়, তখন পদ্মা পাড়ের মানুষের যে হাহাকার, তার যে আরতি, এটি কেবলমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন। আর যারা কবি সাহিত্যিক, তারা সেটা ভাষায় বা লিখনীতে প্রকাশ করতে পারবেন। আম জনতার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। তদ্রুপ আমাদের এই সময়টিতে পুরো দেশের রাজনীতি এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট অর্থনীতি, রাজনীতির সাথে সংশ্লিষ্ট সামাজিক সম্পর্ক
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ধর্ম, কর্ম, বিয়ে শাদী, আচার আচরণ, একেবারে সব কিছু গত 15টি মাসে ঠিক সেই অবস্থায় আছে যেভাবে বর্ষাকালে পদ্মাপাড়ের মানুষ নদী ভাঙনের আশঙ্কায় থাকে। ধরুন, এই গত 15 মাসে যা কিছু ঘটেছে, মেয়ের বিয়ে হচ্ছে, পিতা আওয়ামী লীগ করে, তো পরিস্থিতির কারণে তিনি পলাতক আছেন। বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎ করে যারা মব সৃষ্টিকারী তারা এলেন, এসে বিয়েটা ভেঙে দিলেন। যারা আয়োজক ছিলেন তাদেরকে মারধর করলেন, যারা বরযাত্রী এসেছিলেন তাদেরকে ধাওয়া দেওয়া হলো, তারা পালিয়ে গেলেন। এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। এরকম অসংখ্য ঘটনা, যেগুলো যদি আমি বলতে চাই রীতিমতো মহাকাব্য রচিত হয়ে যাবে। আমরা যারা 70-এর দশকে বালক বেলা কাটিয়েছি, আমাদের কাছে একজন শিক্ষক, তা তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক হন কিংবা হাই স্কুল, এই দুটো প্রতিষ্ঠানে যারা শিক্ষক মন্ডলী ছিলেন তাদেরকে আমরা মনে করতাম বটবৃক্ষ। আর কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি তখন শিক্ষক মন্ডলীদেরকে মনে হতো দূর আকাশের নক্ষত্র মন্ডলী, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না, কেবল দূর থেকে তাদের আলোক বর্তিকার যে বিকিরণ, এটাকে অনুভব করা যায়, এটিকে ধারণ করা যায়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে আমরা ওই জমানাতে অমনি মনে করতাম। কোন একজন শিক্ষকের সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বলা, তারপরে তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করা ইত্যাদি, মানে কলেজ জীবনে, স্কুল জীবনে এগুলো কল্পনাই করা যায় না। আর স্কুলে এবং প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে যে শিক্ষকদের সঙ্গে আমাদের মমত্ব হতো, সেটা হলো তাদের পিতৃসুলভ আচরণের জন্য। কেউ হয়তো ক লিখতে পারে, তো খটা লিখতে খুব কষ্ট হচ্ছে, তো অনেক শিক্ষক ঠিক পিতার ভূমিকায় বা মায়ের ভূমিকায় কাছাকাছি এলেন। এবং একইভাবে যারা আরবি পড়াতেন তাদের মধ্যেও ঠিক এরকম পিতৃসুলভ একটা আচরণ ছিল, মাতৃসুলভ একটা আচরণ তাদের মধ্যে ছিল। আশ্রয় দিতেন, প্রশ্রয় দিতেন, শেখাতেন, এবং যার মধ্যে যে গুণাবলীটি রয়েছে, কেউ হয়তো ভালো বাংলা বলতে পারে, কেউ হয়তো ভালো অঙ্ক করতে পারে, কেউ হয়তো খুব ভালো স্পোর্টসম্যান। শিক্ষকরা এই মেধাগুলো প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে তারা বাছাই করতেন এবং সেইভাবে তাদেরকে প্রমোট করতেন, আমরা সেভাবে দেখেছি। এবং ও কারণে কেউ হয়তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, ছাত্র থেকে ম্যাজিস্ট্রেট হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু শিক্ষকদের প্রতি সেই শ্রদ্ধাবোধ কখনো যায়নি। কিন্তু এই গত 15 মাসে আমরা দেখলাম যে আমাদের সেই শিক্ষক সমাজকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, তাদেরকে যেভাবে শারীরিকভাবে চড় থাপ্পড় মারা হয়েছে, বেদম প্রহার করা হয়েছে, চেয়ার থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে, লাথি দিয়ে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে পিটানোর জন্য মানে রীতিমতো দাবড়ানি দেওয়া হয়েছে। অনেক শিক্ষক প্রাণ বাঁচানোর জন্য যেভাবে দৌড় দিয়েছেন, পিছনে যদি আপনাকে 10টা শুয়োর কিংবা 10টা পাগলা কুকুর আপনাকে তাড়া করে, তখন মানুষের মধ্যে যে ধরনের একটা প্রাণ ও ভয় তৈরি হয়, গত 15 মাসে এরকম অনেক দৃশ্য দেখতে পাবেন যে আমাদের শিক্ষক মন্ডলীরা ওইভাবে প্রাণ ভয়ে দৌড় দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা। আমি শুধুমাত্র একটা জিনিস বললাম, যেটা আমাদের সমাজের যে বিবর্তন, সেই বিবর্তনটিকে একেবারে মানে প্রাগৈতিহাসিক যুগ, যখন মানুষ উলঙ্গ থাকতো, যখন যৌনতার কোনো বাধা ছিল না, তারপরে খাবার দাবারের মধ্যে কোনো বাধা ছিল না, কাঁচা মাংস খেত মানুষ, এই যুগটিকে বলা হয় প্রাগৈতিহাসিক। মানে যেদিন থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে তার আগের জমানা, যেটার ইতিহাস আমাদের জানা নেই। আমরা কল্পনা করতে পারি তারা গাছের ডালে শুয়ে থাকতো বন্যপ্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য, বন্যপ্রাণীর মাংস খেত, কাঁচা মাংস, এবং তখনও অস্ত্র আবিষ্কার হয়নি, পাথর দিয়ে গুটিয়ে গুটিয়ে, লাঠি সোঁটা দিয়ে তারা প্রাণের শিকার করতো। এই যুগটিকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ, এবং ওই সময়টা ছিল মাতৃতান্ত্রিক সমাজ।
তো আমরা এই গত 15 মাসে আমাদের জীবনের অনেকগুলো ঘটনা ঘটেছে যেটার সঙ্গে কোনো ইতিহাসের মিল পাবেন না। ইতিহাসের আগের যে সেই প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, সেই প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা আমাদের এই সমাজে ফিরে এসেছে। এভাবে চলতে চলতে 2025 সনের যে ডিসেম্বর মাস, এটি যখন শুরু হলো, এই ডিসেম্বর মাসে একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো এবং সেই ঘটনা ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড বা মৃত্যু। তো এই হত্যাকাণ্ড বা মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে অন্য যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা রেশ আরো বহুদিন যাবে। এরপরে হঠাৎ করে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিলেন এবং তিনি 25 তারিখে বাংলাদেশে এলেন। তার আসার পরে 25, 26, 27, 28 এই 3 দিন বাংলাদেশে 25, 26, 27, 28 মোট 4 দিন সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো এটা বিএনপির লোকও কল্পনা করতে পারেনি, আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা তো একেবারেই কল্পনা করতে পারেনি। পুরো রাজনীতির যেটিকে বলা হয় কোর্স অফ অ্যাকশন, সেই অ্যাকশনগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে। বিএনপির যারা প্রতিপক্ষ থেকে একটা ব্যালেন্স তৈরি করতো যে আমরা বোধহয় বিএনপির সমান, ফলে সেখানে একটা ভারসাম্য তারা মনে মনে তৈরি করে ফেলেছিল। আর বিএনপি যদিও তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে কখনো রাজনৈতিক শক্তি মনে করেনি, ফলে এখানে একটা চিন্তা চেতনার মধ্যে একটা ভীষণ রকম ভারসাম্যহীনতা। বিএনপির 35% যারা বিএনপির সাপোর্টার তারা মনে করছেন জামাত, এনসিপি এরা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, দলও নয়, এদের কোনো ক্ষমতা নেই, কাজেই তাদেরকে কোনো পাত্তা দেওয়া বা তাদের সাথে সমঝোতা করা দরকার নেই, আমরা এমনিতেই ক্ষমতা চলে আসবো। তারা কেবলই মাত্র কারোর সাথে সংঘাত, দ্বন্দ্ব বা অহেতুক ঝামেলা না জড়িয়ে বর্তমান সরকার যারা চালাচ্ছে তাদেরকে তোয়াজ করে তদবির করে একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা তারা চালিয়ে আসছিল। তো তারই ধারাবাহিকতায় যখন তারেক রহমান সাহেব আসলেন বাংলাদেশে, এটাও ঘটনা নাকি দুর্ঘটনা, এটি বিএনপির কোনো সিদ্ধান্ত না তারেক রহমান সাহেবের একক সিদ্ধান্ত? এই যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন, এটার পেছনে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রিন সিগন্যাল, নাকি এটার পেছনে ভারতের গ্রিন সিগন্যাল, নাকি রাশিয়ার গ্রিন সিগন্যাল? এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এগুলো নিষ্পত্তি হওয়া খুবই জরুরি। এর কারণ হলো এই বিষয়গুলোর উপরে আগামী দিনের যে বাংলাদেশ নামক রাষ্ট্র, সেই রাষ্ট্রটির শ্রেণী চরিত্র নির্ভর করছে, যেটা বলছিলাম। তো তারেক রহমান সাহেব আসার পর যেটি হলো, রাজনীতির যে ভারসাম্যটি ছিল এই গত 15 মাস ধরে, সে ভারসাম্যটি পুরো একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। বিএনপির যারা লোকজন রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন এখন তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাউসগুলো, মিডিয়াগুলো এতদিন এনসিপির তেলবাজি করত, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোরঞ্জনের চেষ্টা করত, আর আওয়ামী লীগের বিষোদ্গার করতো এবং বিএনপির ব্যাপারে 50-50। তারা এখন ধরেই নিয়েছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় আসছে, বাকি যে রাজনৈতিক দলগুলো তারা আনাকুম জানাকুম, কাজে তাদেরকে ভুলে গিয়ে একেবারে 100% তারেক রহমান সাহেব বিএনপি বন্দনা, এটিকে এখন বাংলাদেশের সর্বস্তরে শুরু হয়েছে, যা কিনা বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে অপমানিত, লাঞ্ছিত, বিক্ষুব্ধ, ঈর্ষান্বিত করে তুলছে। যারা দুর্বল চিত্তের, বিরোধী পক্ষে যারা দুর্বল চিত্তের, তারা ইতিমধ্যে এলোমেলো হয়ে গেছে, বিরোধী শিবিরে ভাঙন শুরু হয়ে গেছে। এবং আপনারা দেখেছেন যে বিএনপির সঙ্গে যে সকল রাজনৈতিক দলের জোট করার কথা ছিল এবং সে সকল জোটের যারা কর্তা ব্যক্তি, তারা খুব যাকে বলা হয় গর্ব নিয়ে তারা বলছিলেন যে আমরা নিজেদের প্রতীকে নির্বাচন করব, স্বতন্ত্র নির্বাচন করব, এবং আমাদের সাথে আসন সমঝোতা হবে কিন্তু প্রতীক থাকবে। কিন্তু এই তারেক রহমান সাহেব আসার পরে তাদের মনে হচ্ছে যে বিএনপির যে জোয়ার এসেছে এখানে ধানের শীষের বাইরে অন্য কোনো প্রতীক নিয়ে, সেটা রাজনৈতিক দলের হোক কিংবা
স্বতন্ত্র হোক, অন্য কোনো প্রতীক নিয়ে মাঠে দাঁড়ানো যাবে না। থানা পুলিশ প্রশাসন কেউ তাদের সঙ্গে কথাও বলবে না। নেতাকর্মীরা তাদেরকে পাত্তা দেবে না, এবং জনগণের সামনে যদি তাদেরকে রাম ধোলাই করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষ যদি তাদের উপর জুলুম অত্যাচার করে, তাহলে তাদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসবে না। ফলে বিএনপির বাইরে বেশ কয়েকজন নেতা তারা তাদের দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করে ফেলেছে, যেটা আমরা কল্পনা করতে পারিনি। আমরা আসন সমঝোতার যে প্রেডিকশন গুলো করেছিলাম গত কয়েক মাস ধরে, যে বিএনপি হয়তো 100 সিট ছেড়ে দিবে, তাদের হাতে সেই 200 সিট রাখবে, কিন্তু সেটা দেখা গেল যে বিএনপি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা 6-7টি সিটে ছাড় দিয়েছে, এবং শেষ পর্যন্ত এই 6-7টি সিট থাকবে কিনা তাও মানে সন্দেহের বিষয়। বিশেষ করে আসামা আব্দুর রব, তারপরে মাহমুদুর রহমান মান্নার সাহেবের মতো মানুষ কেন যেন এই সময়টিতে বিএনপি থেকে দূরে সরে পড়েছে। তাদের অনেক ক্ষোভ বিএনপির বিরুদ্ধে। অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা ইতিমধ্যে কেউ পুরো রাজনৈতিক তাদের সত্তা পার্টি বিলুপ্ত করে তারা বিএনপিতে বিলীন হয়ে গেছেন, আর কেউ কেউ আংশিক অর্ধেক আছেন, আর অর্ধেক বিএনপিতে চলে গেছে। ফলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং জোটগত রাজনীতি, এই রাজনীতিতে অভাবিত ঘটনাগুলো ঘটছে এবং ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এবং যখনই কোনো একটা জায়গাতে ভারসাম্য নষ্ট হয়, তখন সেখানে হয়তো মানে পাহাড়ের মতো কোনো কিছু একটা উঁচু হয়ে ওঠে, অথবা সেখানে হ্রদের মতো, পুকুরের মতো মাটির দেবে গিয়ে একটা কৃত্রিম হ্রদ তৈরি করতে, বা একটা ন্যাচারাল সেই জলাভূমি তৈরি করে। বিএনপির এই সাইডে যা কিছু হচ্ছে, আবার বিএনপির যেটা অপোজিট সাইড, যেমন জামাত, হেফাজত, চরমলাই, তারা বিএনপিকে একটি একক শক্তি ধরে বিএনপিকে পরাজিত করার জন্য যেভাবে আশাবাদী হয়েছিল, এখন তারা মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না। পিঠের চামড়া থাকবে না এই কারণে যে তাদের কাছে 2001 থেকে 2006 এই সময়ের যে স্মৃতি আছে, সেখানে জনাব তারেক রহমান সাহেবকে তারা মনে করছেন যে তিনি একজন রাফ এবং টাফ মানুষ। তিনি কোনো কিছু সহজে ছেড়ে দেওয়ার মতো মানুষ নন। তিনি রাজনীতি করছেন গত সেই 17 বছর ধরে, অনেক ভালো ভালো কথা বলছেন, অনেক পরিবর্তন হয়েছেন, পশ্চিমা ধাঁচের চিন্তা চেতনা দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। এগুলো কথার কথা, এগুলো সান্ত্বনা, কিন্তু বাস্তবতা হলো যে তার যে মৌলিক ক্যারেক্টারিস্টিক, তার যে চরিত্র, তিনি কেমন রাজনীতি করবেন, কি করতে পারেন, কি করবেন ইত্যাদি বিষয়গুলোর একটা পোর্ট্রেট তৈরি হয়েছে 2001 থেকে 2006 সাল এই সময়টিতে। আপনারা যারা হিউম্যান সাইকোলজি জানেন, তারপরে আপনারা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানুষের শরীর গঠনের প্রকৃতি জানেন, তারা নিশ্চিতভাবে বলতে পারেন যে মানুষের যে অভ্যাস, মানুষের যে চরিত্র, মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স কিয়ামতের দিনও পাল্টায় না। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে, তারা কিয়ামতের দিন হাসরের নাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবেন। আল্লাহ বিভিন্ন সাক্ষী হাজির করবেন, এমনকি ওই সমস্ত লোকদের হাতের জবান খুলে দিবেন। হাত বলবে যে ও চুরি করেছে, ঠোঁট বলবে ও মিথ্যা কথা বলেছে, যৌনাঙ্গ বলবে ও জেনা করেছে, কিন্তু তারপরে সে মিথ্যা কথা বলবে যে না, আমি এগুলো করিনি। এইগুলো মানুষের নফস। তো কাজেই বিএনপি এবং তারেক রহমান সাহেবকে যদি আপনাকে মূল্যায়ন করতে হয় ইন্টেলেকচুয়ালি, তাহলে তাদের যে অতি শাসন কাল, বিএনপির যে 1991, 2001, এই দুটো শাসনকালকে যদি আপনি ধরেন, তার চাইতে 10% প্লাস মাইনাস হবে, নট মোর দেন দ্যাট। আর ব্যক্তি তারেক রহমান সাহেবকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে তার যে 2001 থেকে 2006 ওই সময়টাতে তার যে কর্মকাণ্ড, এটির 10% প্লাস মাইনাস হবে, নট মোর দেন দ্যাট। আর যেহেতু তার বয়স হয়েছে, এখন তার বয়স 60 বছর, কাজে এই সময়টিতে তিনি তার যৌবনের মতো এত মানে দুর্গম গতি নিয়ে, দুর্দমনীয় মনোভাব নিয়ে অনেক কিছু করতে পারবেন না। ফলে তার দলকে নিয়ন্ত্রণ করা তার জন্য আসলে সমস্যা হয়ে যাবে। অধিকন্তু অতীতে যেমন তার নিজের দলের মধ্যে একটা ব্যালেন্স ছিল, সেখানে অনেক প্রবীণ প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন যারা এখন নেই। আর এখন যে সকল তরুণ সম্প্রদায় আছেন, তারা অতীতের তরুণদের চাইতে ভালো নন। এখানে নিশ্চিত বলা যায়, কোনো দিক থেকেই 2001 সনে যারা
তরুণ ছিলেন বিএনপিতে, তরুণ তুর্কি ছিলেন। তাদের যে যোগ্যতা, অভিজ্ঞতা, দেশপ্রেম, শিক্ষা দীক্ষা ছিল, সেই তুলনায় এখন যারা তরুণ আছেন তারা অনেক বিলো স্ট্যান্ডার্ডের। এর জন্য সেই যে গত 17 বছরের দমন পীড়ন যেভাবে জড়িত, অর্থনৈতিক অবস্থা জড়িত, অনেক কিছু, কিন্তু হঠাৎ করে আপনি এই শ্রেণীকে দিয়ে ভালো কিছু করতে পারবেন না। এটা বিএনপির যারা প্রতিপক্ষ, এখন এই তারেক রহমান সাহেবের উপস্থিতি এবং তাকে নিয়ে যে জয়গান হচ্ছে, তার প্রেক্ষিতে তারা বুঝতে পারছে যে পিঠের চামড়া থাকবে না। ফলে তারা এখন জামাতের সাথে থাকতে চাচ্ছে না। চরমোনাই, আমি আজকের দিনে যে ভিডিওটি করছি সেদিনের খবর হলো চরমোনাই জোট করছে না। মামুনুল হক সেও জামাতের সঙ্গে থাকতে চাচ্ছে না। এদিকে এনসিপিতে ভাঙন শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে যে ঘটনাগুলো গত 7 দিনে ঘটেছে, এটার যে ধারাবাহিকতা আগামী দিনগুলোতে মানে এমন অকল্পনীয় যে ঘটনা ঘটবে, সেই ঘটনা আমাদের রাজনীতিকে রীতিমতো তছনছ করে দেবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত